দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা, গুজব, শপথ আর আশঙ্কার মিশেলে এক অস্থির পরিস্থিতি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরই মধ্যে বাংলাদেশ দখলে নিতে ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রয়া বাহিনী। তারেক রহমানকে হত্যা করার চক্রান্তে মেতেছে কিছু সেনা সদস্য। ভয়ানক তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আজকের আলোচনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে সরকারের দিক নির্দেশনা নিয়েও। মূল অভিযোগ, আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা। রফিকুল সরাসরি অভিযোগ করেন, ১. সরকারের বয়স মাত্র ২ মাস, কিন্তু এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের লক্ষণ দেখা যাচ্ছে। মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে। দর্শক, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে একাধিক চাঞ্চল্যকর দাবি। কেউ বলছে শপথ, কেউ বলছে ষড়যন্ত্র, আবার কেউ বলছে আসন্ন বড় সংঘাতের ইঙ্গিত। প্রথমেই আসি শপথের ঘটনায়। দেশের বিভিন্ন স্থানে কিছু রাজনৈতিক কর্মী সমর্থক একত্রিত হয়ে শপথ গ্রহণ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী তারা ভবিষ্যতে তাদের পছন্দের রাজনৈতিক নেতৃত্বকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এই ধরনের শপথ বা সমাবেশ নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতিতে বহুবারই দেখা গেছে নেতাকর্মীরা আবেগের জায়গা থেকে সংগঠিত হন, নিজেদের আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের কার্যক্রম রাজনৈতিক আবেগ প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি নির্ধারণ করে আইন, আদালত এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া। এবার আসি সবচেয়ে স্পর্শকর দাবিগুলোতে। সাম্প্রতিক কিছু বক্তব্যে দাবি করা হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি বাংলাদেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে, নির্দিষ্ট রাজনৈতিক নেতাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এখানে খুব স্পষ্টভাবে বলা জরুরি, এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য, যাচাইকৃত কোনো প্রমাণ প্রাকশ্যে নেই। এগুলো অনেকটাই অনুমান, গুজব বা রাজনৈতিক বক্তব্য হতে পারে। কেন এমন গুজব ছড়ায়? রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণত ৩টি কারণে এই ধরনের তথ্য ছড়ায়। ১. জনমনে ভয় বা উদ্বেগ তৈরি করা। ২. নির্দিষ্ট পক্ষকে সমর্থন যোগানো। ৩. প্রতিপক্ষকে দুর্বল দেখানো। তাই যে কোনো ব্রেকিং বা ভয়ানক ফাঁস ধরনের খবর দেখলেই যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিল। বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। অতীতের দ্বন্দ্ব এখনও প্রভাব ফেলছে। নতুন জোট, নতুন বিভাজন তৈরি হচ্ছে। কিন্তু বাস্তব সত্যগুলো, দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন এবং আইনগত কাঠামোর মাধ্যমে, গোপন ষড়যন্ত্রের গল্প দিয়ে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন শান্ত থাকা, যাচাই করা তথ্যের ওপর নির্ভর করা এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা। কারণ একটি ভুল তথ্য কখনো কখনো উত্তেজনা বাড়াতে পারে, হিংসার ঝুঁকি তৈরি করতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। শেষ কথা, দেশ এখন একটি সংবেদনশীল সময় পার করছে। এই সময় দায়িত্বশীল আচরণই সবচেয়ে বড় শক্তি। তাই সচেতন থাকুন, তথ্য যাচাই করুন এবং গুজব থেকে দূরে থাকুন। ধন্যবাদ। আজকের আলোচনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে সরকারের দিক নির্দেশনা নিয়েও। মূল অভিযোগ, আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা। রফিকুল সরাসরি অভিযোগ করেন, ১. সরকারের বয়স মাত্র ২ মাস, কিন্তু এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের লক্ষণ দেখা যাচ্ছে। ২. তার ভাষায়,
সব জায়গায় আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা প্রবণতা তৈরি হচ্ছে। এই বক্তব্য সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে, কারণ এটি শুধু সমালোচনা নয়, বরং বর্তমান সরকারের চরিত্র নিয়েই প্রশ্ন তোলে। বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন, সবখানি পরিবর্তন। রফিকুল ইসলাম কয়েকটি নির্দিষ্ট উদাহরণ তুলে ধরেন। ১. দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন। ২. সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ। ৩. সচিবালয়ে কর্মচারীদের পুনরায় ওএসডি করা। বিশেষভাবে তিনি বলেন, স্বাস্থ্য খাতে এই ধরনের সিদ্ধান্ত বেশি চোখে পড়ছে। এই অভিযোগের গভীর অর্থ কী? রাজনীতিতে দলীয়করণ শব্দটি খুবই সংবেদনশীল। এর মানে সাধারণত প্রশাসনের নিরপেক্ষতার অভাব, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, ক্ষমতার কেন্দ্রীকরণ। তবে এটাও সত্য, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক রদবদল অনেক দেশেই ঘটে, যা কখনো সংস্কার আবার কখনো দলীয়করণ হিসেবে দেখা হয়। দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। গণভোট নিয়ে নতুন বিতর্ক। রফিকুল ইসলাম বলেন, ১. গণভোটের রায় বাস্তবায়ন করলে সংকট দূর হতে পারে। ২. একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাব ছিল, কিন্তু এখন সেই বাস্তবায়ন নিয়েই নাকি জটিলতা তৈরি হয়েছে। সরকারের প্রাধান্য নিয়েও প্রশ্ন। তিনি অভিযোগ করেন, ১. দ্রব্যমূল্য বৃদ্ধি। ২. জ্বালানির দাম। ৩. আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই বিষয়গুলো নিয়ে সরকার তেমন আলোচনা করছে না, বরং তার মতে সরকারের বক্তব্যে মনে হচ্ছে বিরোধী দলই প্রধান সমস্যা। পুরনো জোট, নতুন দূরত্ব। রফিকুল ইসলাম স্মরণ করিয়ে দেন, ১. ৯৭ সাল থেকে যৌথ আন্দোলন, একসাথে নির্বাচন, সরকার গঠন। কিন্তু এখন সেই সম্পর্ক কোথায়? কেন এত দূরত্ব? তিনি তীব্র প্রশ্ন ছুড়ে দেন, এই নির্বাচনের পরেই আমরা হঠাৎ এত খারাপ হয়ে গেলাম কেন? ২০১৩ সালের প্রসঙ্গ টেনে আনা। তিনি দাবি করেন, ২০১৩ সালেই সরকার পতনের সম্ভাবনা ছিল। লং মার্চ টু ঢাকা ছিল বড় পরিকল্পনা, কিন্তু সেই কর্মসূচি কেন সফল হয়নি সেটি নিয়েও তিনি বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সবচেয়ে বিতর্কিত মন্তব্য, রাষ্ট্রপতি ইস্যু। রফিকুল ইসলাম বলেন, ১. বর্তমান রাষ্ট্রপতি বিতর্কিত। ২. অতীত সরকারের কর্মকাণ্ডে সহযোগী ছিলেন। তাই তিনি প্রশ্ন তোলেন, এমন একজন ব্যক্তিকে কিভাবে ধন্যবাদ জানানো সম্ভব? এই বক্তব্য সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়ে বিতর্ক তৈরি করে, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতির বিশ্লেষণ। দর্শক, এই পুরো বক্তব্যকে ৩ ভাবে দেখা যায়। ১. রাজনৈতিক চাপ সৃষ্টি। ২. জোটের ভাঙ্গন প্রকাশ। ৩. ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত। এটা শুধুই সমালোচনা নয়, বরং ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত হতে পারে। শেষ প্রশ্ন, দেশ কি সত্যিই দলীয়করণের পথে যাচ্ছে, নাকি এটা বিরোধী রাজনীতির কৌশলগত অভিযোগ? পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব কি স্থায়ী হবে, নাকি আবারও নতুন সমঝোতা তৈরি হবে? শেষ কথা, ভারতের রাজনীতি এখন এক অস্থির সমীকরণে দাঁড়িয়ে, যেখানে অভিযোগ, প্রত্যাভিযোগ আর ক্ষমতার হিসাব সবকিছু একসাথে মিশে গেছে। আর এই সমীকরণের ফলাফলই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। ধন্যবাদ।